আসসালামু আলাইকুম। গল্প প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব 4। সকাল 10টা। ঘুমে ডুলুডুলু হয়ে নিচে নেমে আসলো ইসরাত। রান্নাঘরে মাছ তেলে ভাজার জন্য দেওয়ায় চিয়া আকারে শব্দ আসছে। ইসরাত ধীরে ধীরে হেঁটে গেল টেবিলের দিকে। টু শব্দ করল না মুখ দিয়ে, শব্দ করে চেয়ার টেনে বসে পড়ল। নাসরিন বেগম গ্যাসের চুলার আঁচ কমিয়ে দিয়ে ক্যাবিনেটের দিকে এগিয়ে যান কফি পাউডার বের করার জন্য। ইসরাতের ঘুমের ঘোর এখনো কাটেনি, তাই মাথায় হাত দিয়ে টেবিলে কবজি টেকিয়ে বসে রইল। বসে বসে অনেকক্ষণ ঝিমালো। ঝিমানো শেষ। তর্জনী আর মধ্যমা আঙ্গুল দিয়ে কপালের মধ্যিখানে হালকা হাতে চাপ প্রয়োগ করলো, যাতে মাথা ব্যথা কমে। মুখে রানেই তার। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বাড়ির ভেতর প্রবেশ ঘটল দুপদাপ করে হেঁটে আসা ঘূর্ণিঝড়ের। ইসরাত টেবিলে বসে থেকে মৃদু হাসল। তখনও পেছনে দাঁড়ানো মেয়েটাকে সে বুঝতে দেয়নি তার উপস্থিতি সে টের পেয়েছে। গলার আওয়াজ বাড়িয়ে কিচেনে থাকা নাসরিন বেগমের উদ্দেশ্যে ইসরাত বলল, আম্মু, বাড়ি আজ ঠান্ডা ঠান্ডা লাগছে না? এই প্রশ্ন সে করেছে নুসরাতকে জানানোর জন্য। আর ঠিক তাই হলো। নুসরাত জ্বলে উঠল ধূপ করে, তবুও মুখ বন্ধ করে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে রইল স্থির নিজ জায়গায়, ইসরাতের পরবর্তী কথা শোনার আশায়। অজ্ঞ নাসরিন বেগম পানির পাত্র চুলায় বসিয়ে অপেক্ষা করতে লাগলেন পানি গরম হওয়ার পর পানিতে চামচের সামনা দিয়ে 1 চিমটি কফি পাউডার পাত্রে দিয়ে উত্তর করলেন, কেন? ইসরাত টুট চেপে হাসি আটকানোর প্রাণপণ চেষ্টা করল। সে নাচে বুঝতে পারছে ইসরাত অজগর সাপের মতো ফুঁসছে ভেতর ভেতর, তবুও ধৈর্য ধারণ করে অপেক্ষা করছে তার উত্তর শোনার আশায়। ইসরাত আর কাউকে অপেক্ষা করালো না। মুখে হাত চেপে হাসি আটকিয়ে রেখে বলল, কারণ তুফান আজ বাড়িতে নেই। ইসরাতের কথা শেষ হওয়ার সাথেই দুপ করে শব্দ হলো। দুপদাপ শব্দে নাসরিন বেগম আতঙ্কিত হয়ে কিচেন থেকে দৌড়ে বের হয়ে আসলেন। ড্রয়িং রুমে এসে তিনি হতাশ হলেন। 2 মেয়ের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে রাগী গলায় বললেন, একজন গন্টারের মতো বড় হয়ে গেছেন, আর এখনো কুকুরের মতো কামড়াকামড়ি করছেন। নুসরাত, ছাড় ইসরাতকে, না হলে পিঠে আজ তোর 2 ঘা পড়বে। নুসরাত শেষবারের মতো ইসরাতের চুল টান দিয়ে দৌড় দিল। দৌড়ে দাঁড়িয়ে মা বোনকে জিহ্বা বের করে ভেঙ্গায় বাড়ি থেকে বের হয়ে যেতে নিবে। নাসির সাহেব ডেকে উঠলেন, দাঁড়াও, নাস্তা করে বের হও। বাবার আদেশ পেয়ে নুসরাত আর বাহিরে পা বাড়ালো না। সে বাবার প্রতি একটু বেশি দুর্বল। বাবার প্রতি তার যতটা ভালোবাসা, মায়ের প্রতি তার ততটুকু ভালোবাসা আসে না। সে জানে না এর কারণ কি। যেই কারণ হোক, বাবাকে সে বেশি ভালোবাসে। নুসরাত বাড়ানো পা ফিরিয়ে আনে। ইসরাত তখনও টেবিলের উপর বসে ঘুমে ঢুলে পড়া চোখগুলো খুলে রাখার চেষ্টা করছে। চেয়ার টেনে বসার শব্দে সে এবার নড়চড়ে বসল। মাথা নিজের চেয়ারের পেছন দিকে এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। নাসির সাহেব চেয়ার টেনে বসে ইসরাতের দিকে তাকালেন। শুভ্র মুখটা পানসুটে বর্ণ ধারণ করেছে, ঠোঁটগুলো শুকিয়ে গিয়েছে, আর চোখের নিচে আবারও মোটা আস্তরণ পড়েছে। চাঁদের গায়ে যেমন কলঙ্ক থাকে, এ যেন সেই কলঙ্ক। তার শুভ্র দাক্ষিণ মেয়ের মুখে বেশি উঠেছে। নাসির সাহেব জুসের জগ নিজের কাছে টেনে নেন। গ্লাসে জুস ঢালতে ঢালতে রইস হয়ে জিজ্ঞেস করেন, আবার দুঃস্বপ্ন দেখেছ? ইসরাত চোখ তুলে তাকায়, কিন্তু চোখগুলো উপরে তুলে না, নিচের দিকে স্থির রেখে স্বল্প উচ্চ গলায় উত্তর দেয়, জি আব্বু। নাসির সাহেব নুসরাতের দিকে একটা জুসের গ্লাস আর ইসরাতের দিকে আরেকটা জুসের গ্লাস ঠেলে দিয়ে বলেন, এটা নিয়ে এত ভাবার কিছু নেই। দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। অতিরিক্ত স্ট্রেস যাচ্ছে, তাই এসব স্বপ্ন দেখছো। নাসির সাহেব স্বাভাবিক গলায় কথা বলে জুসের গ্লাসে চুমুক দিলেন। হঠাৎ নুসরাত হে হে করে হেসে উঠল।
নাসির সাহেব গ্লাস রেখে নুসরাতের দিকে তাকান, জিজ্ঞেস করেন, কি হয়েছে, হাসছে কেন? নুসরাত দুই পাশে কিছু না ভঙ্গিতে মাথা নাড়ায়। নাসির সাহেব জুসের গ্লাসে আরেক চুমুক দিতেই নুসরাত টুট চৌকা করে শুধায়, আব্বা, সত্যি কি ওটা স্বপ্ন নাকি? কথা শেষ করতে পারেন না, তার আগেই কুহু কুহু শব্দ করে কেসে ওঠেন নাসির সাহেব। ইসরাত দৌড়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়, বাবার দিকে এগিয়ে গিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। নাসির সাহেব একটু ধাতস্থ হতেই ইসরাত সরে আসে। নিজ স্থানে বসে পড়তেই বাবার ধমক কানে যায়, যা তিনি নুসরাতের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছেন। তুমি কি বলেছিলে আবার বলো। এভাবে খাবার খাওয়ার সময় কেউ কথা বলে? জানাটকে মেরে ফেলতে চাও নাকি? নুসরাত রহস্যময়ী হাসে, ঠোঁট উল্টে চোখ ঝাপটায়, তারপর গাল ফুলিয়ে দুই হাত আড়াআড়িভাবে বুকে বেঁধে বলে, আব্বা, আমি কিন্তু পড়ে নিয়েছি। নাসির সাহেব বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলেন, কি পড়ে নিয়েছো তুমি? নুসরাত শুধু হাসে, একবার ঠোঁট চৌকা করে তো আরেকবার উল্টায়। নাসির সাহেব টেনশন নিতে পারলেন না আর। এই মেয়েটাকে টেনশন দিতে দিতে মেরে ফেলবে। দাঁতে দাঁত চেপে ছোট ধমক দিয়ে বললেন, তুমি কি পড়ে নিয়েছো? বললে বলে ফেলো, এভাবে সাসপেন্স দিচ্ছ কেন? নুসরাত দুই চোখ ছোট ছোট করে ভ্রু নাচায়, এক পাশে ভ্রু করে গর্বে ফুলে ওঠা বুক নিয়ে উত্তর দেয়, আমাদের লাইব্রেরি রুমে যে ডায়েরিটা আছে ওইটা। নাসির সাহেব এবার কিছুটা ভয়ার্থ হলেন। নুসরাতের দিকে সিরিয়াস হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোন ডায়েরি পড়ে নিয়েছো তুমি? নুসরাত কথা বলে না, শব্দ তুলে শু ডাকিয়ে জুসের গ্লাস থেকে জুস পান করে। জুস খাওয়া শেষে গ্লাস রেখে সামনে তাকাতেই দেখে ইসরাত আর নাসির সাহেব এখনো তার দিকে তাকিয়ে আছেন প্রশ্নাত্মক চোখে। নুসরাত শুধু হাসে, তারপর বাবাকে জ্বালাতেই বলে, ওই যে গোলাপি ডায়েরিটা, যেটা আপনি আমাকে আর ইসরাতকে স্পর্শ করতে না করেছিলেন, ওইটা। নাসির সাহেব বুকে হাত চেপে ধরলেন, চেয়ারের শরীর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে জিজ্ঞেস করলেন, না করার সত্ত্বেও তুমি ওই ডায়েরি পড়ে নিয়েছো কেন? নুসরাত এক পা উপরে তুলে চেয়ারে বসে নির্লিপ্ত চোখে আশেপাশে বুলিয়ে নিয়ে উত্তর করে, আপনি তো জানেন আব্বা, নিষিদ্ধ জিনিস জানার প্রতি আমার একটু বেশি ঝোঁক, আর তাই নিজের ঝোঁক সামলাতে না পেরে ওই ডায়েরি পড়ে নিয়েছি। নাসির সাহেবের বুকে কিছু একটা কামড়ে উঠল, এক হাত দিয়ে বুকের বাঁ পাশ চেপে ধরে জিজ্ঞেস করলেন, কতটুকু পড়ে নিয়েছ? ইসরাত দুজনের মাঝখানে বসে একবার বাবার দিকে গুলগুল চোখে তাকায়, তো একবার বোনের দিকে তাকায়। সে বেচারা নুসরাতের বাসায় দুর্ভিজ্ঞ মানুষের মধ্যে ফেসে গিয়েছে, চুপচাপ বসে থাকা ছাড়া এখন তার কোনো কিছু করার নেই। নাসির সাহেবের চেতনা হারানোর পর্যায়ে। নুসরাত ধীরে ধীরে অবিচল কণ্ঠে বলে, সব পরে নিয়েছি আব্বা। শেষের কথা টেনে টেনে বলে, বাবাকে আরেকটু টেনশন দেওয়ার জন্য, কারণ সে ভালোবাসে তার প্রিয় মানুষদের টেনশন দিতে। নাসির সাহেব এলোমেলো চোখে তাকান, চোখের মণিতে স্পষ্ট তার উদ্দীপনা। নুসরাত বাবার অতিরিক্ত রিয়েক্ট করা দেখে আবার বিলেনদের মতো হাসে। ইসরাতকে কিছু বলেছ? আর কি কি জানতে পেরেছ ডায়েরি পড়ে? নুসরাত এক মুহূর্ত বিলম্ব করে না, বিরক্ত হওয়ার ভান করে কপালে বাজ ফেলল, ব্যগ্র কণ্ঠে বলল, ইসরাতকে আর কি বলবো আব্বা, জানেন কি হয়েছে? আচ্ছা, আমি না বললে জানবেন কিভাবে? দাঁড়ান বলতাছি কি হয়েছে। গোলাপি ডায়েরিটা হাতে নিয়ে পড়তে গিয়ে মনে হলো কোনো মায়ের ডায়েরি। পরে দেখি ওমা, এইটা তো কোনো আসমাল আলীর ডায়েরি, আই মিন আপনার আব্বা, আমার দাদার ডায়েরি। আমি কিছুটা বিরক্ত হলাম, পুরুষ মানুষ আবার কেন গোলাপি ডায়েরি ব্যবহার করে, আই মিন লিখে। নিজের এই কৌতূহল এক পাশে ফেলে যখন ওই ডায়েরির প্রথম পৃষ্ঠায় লেখা দেখলাম, তা পড়তে নিলাম। লেখা পড়তে গিয়ে আমার দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হলো। এতটুকু পড়েছি আমি,
আমার নাম সৈয়দ আজমল আলী। আমার অনুমতি ছাড়া আমার গোলাপি ডায়েরি কেউ স্পর্শ করবেন না। এটুকু পরে মনে হলো লোকটা যখন বলেছে তার ডায়েরি স্পর্শ না করার কথা, তাই আমি আর অসামাজিকতা দেখিয়ে ডায়েরিটা পড়িনি। পরে পর্ব ভেবে রেখে এসেছি। নাসির সাহেবের কাছে নুসরাতের একটা কথা বিশ্বাসযোগ্য মনে হলো না। ইসরাতের দিকে তাকাতেই দেখলেন ইসরাত স্বাভাবিক, তাই না চাইতেও বিশ্বাস করতে হলো যে নুসরাত ডায়েরিটা পড়েনি। পড়লে এতক্ষণে ইসরাতের কাছে সব খুলাসা করে ফেলত, আর ইসরাত নিজের স্বপ্ন ভাবা জিনিসটা আসলে কি দুঃস্বপ্ন নাকি বাস্তব তা জেনে যেত। নাসির সাহেব নুসরাতের সব কিছু বলার পর রাগী চোখ তুলে তাকান তার দিকে। আগে যুগল প্রশস্ত করে দ্বিধাহীনভাবে নুসরাতকে জিজ্ঞেস করেন, তাহলে আমাকে এতক্ষণ ভয় দেখাচ্ছিলে কেন? নুসরাত অবাক হওয়ার ভান করে বরকে গিয়েছে এমন করে লাফ মেরে উঠে দাঁড়াই চেয়ারের উপর, 2 হাত সামনে এনে ভয় পাওয়ার মতো তত্তর করে কাঁপতে কাঁপতে বলল, আমাকে মাফ করে দিন সৈয়দ সাহেব, আপনাকে আমি যা সত্যি তাই বললাম, কিন্তু আপনি এখন বলছেন আমি আপনাকে ভয় দেখাচ্ছিলাম। নুসরাত হঠাৎ সিরিয়াস হয়ে গেল, চোখ দুটো ছোট ছোট করে শুধালো, সত্যি কি কিছু আছে ওই ডায়েরিতে আব্বা? তাহলে তো আজ একবার ওই ডায়েরি পড়ে দেখতে হবে। কি এমন আছে যার জন্য আব্বা আপনি ভয় পেয়ে বুক চেপে ধরেছিলেন? নাসির সাহেবের বুক থেকে নেমে যাওয়া ভারী পাথর আবার এসে যেন বুকে চাপা পড়ল। নুসরাতের দিকে অবিচল চোখে চেয়ে থেকে আওড়ান, তুমি এরকম কেন নুসরাত? নুসরাতের ঠোঁটের আগায় যেন উত্তর তাকে সব প্রশ্নের। সে মেয়েলি ঠোঁট নাড়িয়ে উত্তর করে, আমি আপনার মেয়ে, তাই আমি এরকম। আর আপনি এরকম বলেই আমি এরকম। আমি এরকম বলেই আমি এরকম। আর এজন্যই আমি এরকম। আর তার জন্যই আমি এরকম। নাসির সাহেব বিরস মুখে তাকিয়ে রইলেন নুসরাতের দিকে। ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি পণ করে নিয়েছো নুসরাত? কাউকে শান্তিতে থাকতে দিবে না? নুসরাত 2 পাশে মাথা নাড়াই, তারপর আবার উপর নিচ মাথা নাড়িয়ে শুধু মৃদুস্বরে আওড়াই, আব্বা আমি আবার কি করলাম? আমি তো শুধু। নুসরাতের কথা নাসির সাহেব পূর্ণ করতে দিলেন না, হাত তুলে মাঝপথে থামিয়ে দিলেন। নিজে নুসরাতের পরবর্তী কথা পূর্ণ করে দিলেন তার কথা দ্বারা, তুমি বলবে আমি তো শুধু আপনাকে বলেছিলাম। নুসরাত উপর নিচ মাথা নাড়াই। নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখিও এরকম আমি বলেছিলাম বলেছিলাম বলতে বলতে একদিন আমাকে হার্ট অ্যাটাক করিয়ে দিবে। নুসরাতের চোখে মুখে উদ্বেগ ফুটে উঠল। নাসির সাহেবের চোখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, আজরাইল কি আপনার টিকিট ওকে করে ফেলেছেন আব্বা? নাসির সাহেব কিছুক্ষণ নুসরাতের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে হার্ট অ্যাটাক করিয়ে তবেই আমার পিছু ছাড়বে, তাই না? নুসরাত কারো কথা না শোনার মতো করে নিজ মনে আড়ালো, আপনাকে আমি কেন হার্ট অ্যাটাক করাবো? করালে তো আপনার বড় ভাইকেই করাবো। নিজ মনে কথাটা শেষ করে ছবি ভিলেনদের মতো মনে মনে নুসরাত একটা হাসি দিল। বাবার দিকে তাকিয়ে মুখ খুলতে যাবে, তখনই নাসির সাহেব দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, আর কোনো কথা নয়, তোমার সাথে কথা বললেই কথা বাড়বে আমার। নুসরাত পেছন থেকে উদাস চোখে দাঁড়িয়ে বাবার দ্রুত প্রস্থান দেখল, তারপর হতাশ হয়ে লাফ মেরে বসে গেল চেয়ারে। টেবিলের উপর 2 হাতের কবজির ভর দিয়ে রেখে নিজের মুখ হাতের তালুতে রাখল। ইসরাতের দিকে এক পলক চাইতেই দেখে মেয়েটা টেবিলের উপর বসে বসে ঘুমাচ্ছে। তখন নাসির সাহেবের উপরের রুম থেকে কণ্ঠ ভেসে আসে, নাসমিন নাস্তা টেবিলে দাও, আমি আসছি। ফ্রান্স সিটি হসপিটাল। জাইন একটু আগেই নিজের কেবিনে এসেছে। টিফিন বক্স খুলে পরোটা এক টুকরো মুখে নিতেই রুমের কোথাও একটা মহিলার কণ্ঠ ভেসে আসে, পেজিং সৈয়দ ফরহাদ, প্লিজ কাম ইমার্জেন্সি ওয়ার্ড কুইকলি, আই রিপিট ডক্টর সৈয়দ ফরহাদ।
প্লিজ কাম, ইমার্জেন্সি ওয়ার্ড কুইকলি। মুখের সামনে নেওয়া খাবার জাইন টেবিলে রেখে দিল। টেবিলের উপর রাখা স্টেথোস্কোপ বাঁ হাতে এক প্রকার ছুঁড়ে মেরে টেবিলের উপর থেকে নিয়ে এক প্রকার দৌড়ে গেল কেবিনের দরজার দিকে। রুমের বাহিরে বের হওয়ার আগে খোলা টিফিন বক্সের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রুম থেকে বের হতে হতে নিরেশ কণ্ঠে বিড়বিড়ালো, এই জীবনে তোর আর লাঞ্চ করা হবে না, তুই যা তোর ডিউটিতে ভাই। নাসির সাহেব কিছু কাজে মেন ফ্যাক্টরিতে গিয়েছেন। ইসরাত এখনো টেবিলে পরে পরে ঘুমাচ্ছে। নুসরাত বসে বসে নক করছে আর ইসরাতকে লক্ষ্য করছে। তার সন্দেহ যদি বিন্দুমাত্র সত্যি হয় তাহলে ইসরাতের বুকে একটা জোরকা ধাক্কা লাগবে। তারপর ইসরাত আর সে মিলে গান গাইবে, জোরকা ধাক্কা হাই জোরেছে লাগা, শাদি বান গাই উমার কেত কি সাজা। ইসরাতের এই ভর দুপুরবেলা ঘুমানো নুসরাতের সহ্য হলো না। বাজ পাখির মতো গিয়ে কামচে ধরল ইসরাতের সুতি কাপড়ের কামিজ। কারো প্রবল হাতের থাবায় ইসরাত ধরফড় করে উঠে বসলো ঘুম থেকে। টেবিলে ঘুমানোর জন্য কাঁধে ব্যথা হয়ে গিয়েছে তার। হাত উপরে তুলে আড়মোড়া ভাঙতে লাগলো। চোখে মুখে এখনো ঘুমের রেশ। চোখ কুচকে রেখে বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নুসরাত দুই হাতে ইসরাতের ডাগর ডাগর চোখগুলোর নিচের দিকে চামড়া টেনে ধরল। দাঁত কেলিয়ে ইসরাতের দিকে তাকিয়ে অবসন্ন নিয়ে বলল, তুই শালি এত ঘুমাস কেন? মা আমার, তোকে যদি এখন কোনো বেড়া এসে তুলে নিয়ে চলে যায় তাহলে তুই ঘুমের চক্করে কিছুই বুঝবি না। এত ঘুম কই থেকে আসে তোর? নুসরাতের হাত ইসরাত নিজের চোখে নিচ থেকে সরিয়ে দিয়ে নুসরাতের হাতে থাপ্পড় মারে, আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ঘুম ঘুম অবসন্ন কণ্ঠে বলে, আল্লাহর বাড়ি থেকে আসে ঘুম, এবার সর বাপ আমার। নুসরাত সরার পাত্রী না। ইসরাতের হাত থাপ মেরে টান দিতেই ইসরাত সহ চেয়ার উল্টে চলে আসলো। মেঝেতে পড়ার বইয়ে ইসরাতের চোখ ভর্তি ঘুম সুর করে সরে গেল। মুখ থেকে বের হয়ে আসলো অতর্কিত শব্দ। ইসরাত মেঝেতে পড়ে গিয়েছে ভেবে বয়াত্ত চোখে আশেপাশে চোখ বুলালো। দরফর করা কম্পিত বুক নিয়ে নুসরাতের দিকে ব্রু কুঁচকে তাকায়। রাগে চোখে তাকিয়ে শাসানো গলায় কিছুটা চিৎকার করে বলে, কি হয়েছে তোর? এরকম গরুর মতো টানছিস কেন? নুসরাত নির্লিপ্ত দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। প্যান্টের পকেটে দুই হাত পুড়ে রেখে নির্বিকার কণ্ঠে বলে, গরুকে গরুর মতো টানতে হয়। ইসরাত ব্রুযুগল এক পাশে করে তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল, তুই কি আমাকে ইনডাইরেক্টলি গরু বললি? নুসরাত এক মুহূর্ত বিলম্ব করল না। গা জ্বালানো হাসি দিয়ে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, আমি তোকে ডাইরেক্টলি গরু বলছি, তো তুই কি করবি? ইসরাত চোয়াল শক্ত করে নেয়। তারপর পুরো ডাইনিং রুম কাঁপিয়ে চিৎকার করে ওঠে। নুসরাত ইসরাতকে চিৎকার করতে দেখে সেও ভেঙিয়ে হেসে ওঠে উচ্চ শব্দে। দাঁত কেলিয়ে ইসরাতের হাত চেপে ধরে এক প্রকার টেনে হিসড়ে নিয়ে যেতে লাগলো উপরে লাইব্রেরি রুমে। ইসরাত পেছন থেকে চিৎকার করছে, কোথায় নিয়ে যাচ্ছিস? নুসরাত উত্তর করার প্রয়োজন বোধ করল না। দ্রুত পদক্ষেপে উপরে ওঠে। লাইব্রেরি রুমে ঢুকে ইসরাতের হাত ছেড়ে দেয়। ইসরাতকে আদেশ দিয়ে বলে, গোলাপি ডায়েরি খুঁজে বের করতে সাহায্য কর। ইসরাত বাক্য ব্যয় করতে চাইল, তার আগেই নুসরাত তজনী আঙ্গুল টুটে চেপে রেখে চুপ দেখালো। ইশারাই বলল চুপচাপ কুচ করতে। ইসরাত কথা বাড়ল না, বিনা বাক্য ব্যয়ে কুচ করতে লাগলো গোলাপি ডায়েরিটার। পুরো লাইব্রেরি তন্ন তন্ন করে খোঁজার পরও ডায়েরিটা পাওয়া গেল না। ইসরাত ক্লান্ত ভঙ্গিতে এগিয়ে এসে নুসরাতের কাঁধে ভর দিয়ে দাঁড়ায়। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করল, গোলাপি ডায়েরি দিয়ে তুই কি করবি? নুসরাত নিরুদ্বেগ গলায় জিজ্ঞেস করল, খুঁজে পাসনি ডায়েরি? সে যেন জানত গোলাপি ডায়েরিটা খুঁজে পাওয়া যাবে না। নিজের ভাবনা সত্যি হতেই নুসরাত উচ্চ শব্দে হেসে উঠল হা হা করে। ইসরাত অবাক চোখে তাকিয়ে দেখে নুসরাতের কোনো কারণ ছাড়া হাসি।
গা দুলিয়ে এত হাসির মানে খুঁজে পায় না সে। ইসরাতকে ওই রকম অবাক রেখে হাসতে হাসতে রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় নুসরাত। প্রতিমধ্যেই কানে ভেসে আসে সতর্কতায় মিশ্রিত ইরহামের গলার স্বর। নুসরাত ভ্রুযুগল কুঞ্চিত করে ফিরে তাকায়। ইরহামকে চুরের মতো উকি মারতে দেখে ফাটা গলায় জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে? চুরের মতো বিহেভিয়ার করছিস কেন? ইসরাত কথা বলতে বলতে এগিয়ে আসে সামনে 2 পা। জানলার ওপাশে মাথা বের করে লটকে চেয়ে আছে ইরহাম। নুসরাত নিজেদের জানলার কাছে দাঁড়িয়েই ইরহামের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খামচে ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ইসরাত ততক্ষণে ব্রু কুঁচকে এসে দাঁড়িয়েছে জানলার কাছে। তার মাথার ভেতর এখনো চলছে গোলাপি ডায়েরি বিষয়ক কথা। নুসরাত কোনো কারণ ছাড়া ওই ডায়েরিটা নিয়ে কথা তুলবে না। তারপর আবার সকালে বলেছিল স্বপ্ন নাকি বাস্তব, এখন আবার ডায়েরি উদাও। ইসরাত একে একে সব মিলাতে গিয়ে গন্ডগোল পাকিয়ে দিল মগজে। নিজের অতর্কিত চিন্তায় ব্যাঘাত ঘটল ইরহামের সতর্কতায় মিশ্রিত গলার আওয়াজে। এই শোন, দাদি আবার কান্না করছে। সে নাকি আর বেশি দিন বাঁচবে না। শেষবারের মতো দেখা করতে চাই বড় বাবার সাথে সামনাসামনি। হাত দিয়ে ছুঁয়ে দেখতে চাই সবাইকে নিজের শান্তির জন্য। এসব বলে বলে আমার মাথা খেয়ে ফেলছে। কানের বোকা কান থেকে ভাগিয়ে দিয়েছে। এখন তুই বোন একটা আইডিয়া দে, এই দেশে আনবো কিভাবে? নুসরাত ঠোঁট টিপে হাসে ইরহামের দিকে দৃষ্টি স্থির রেখে 2 হাত তুলে আনমোড়া ভাঙে। হিয়ালি করে বলে, কি দিবি আমাকে যদি আইডিয়া দিই? ইরহাম তৎক্ষণাৎ উত্তর দেয়, যা চাইবে দাদি তাই তোকে দিবে। ইসরাতের দিকে নুসরাত একবার তাকিয়ে চোকাচোকি করে নিল। 2 বোন ইশারায় নিজেদের সলা পরামর্শ শেষ করে নেয়। ইরহামকে উদ্দেশ্য করে ইসরাত আর নুসরাত একসাথে বলে ওঠে, দাদিকে শেষ পর্যায়ে পাঠিয়ে দেয়। ইরহাম আটকে ওঠে। বিস্ময়ে তার চোখ কোটর থেকে বের হওয়ার পালা। 2 পা পিছিয়ে গিয়ে মৃদুস্বরে চিৎকার করে বলে, মানে? ইসরাত 2 হাত ডাউন করে দেখায়, কুল কুল। ইরহাম কুল হতে পারে না। শুভ্র মুখে নেমে আসে গাঢ় কালো মেঘ। সামান্য আইডিয়া চাওয়াই 2 বোন একজন জিন্দা মানুষকে বলে মেরে ফেলার কথা। কি ডেঞ্জারাস ভাই এরা। ইসরাত মুলায়ন কণ্ঠে বলল, দাদিকে শেষ পর্যায়ে পাঠাবি, অভিনয় করাবি। দাদির মৃত্যুর লাস্ট স্টেজ চলছে। এই জান যাই যাই ভাব, বুঝেছিস? ইরহাম উপর নিচ মাথা নাড়ায়। স্বস্তির নিঃশ্বাস ফেলতেই নুসরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে কর্কশ গলায় জিজ্ঞাসা করে, তুই কি মনে করেছিস বাল? ইরহাম ঢুক গেলে জানালা থেকে আরো 2 পা পেছনে সরে যায়। নুসরাত হাতের কাছে পেলে তাকে যে ভর্তা বানিয়ে দিবে সে জানে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁত কেলিয়ে হেসে উত্তর করে, আমি মনে করেছিলাম তুই আর আপু দুজনে মিলে দাদিকে গাড়ির নিচে চাপা মেরে অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়ার কথা বলছিস। নুসরাত মাথা নাড়াই উপর নিচ, গালের তর্জনী আঙুল ঠেকিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলে, এটাও ঠিক বলেছিস। গাড়ির নিচে চাপা মেরে দিলে আরো বেশি রিয়েলিস্টিক লাগবে। তাহলে তোদের গুণধর চাচা বুঝতে পারবে তার মা অসুস্থ, আর চাচাতো ভাইয়েরাও বুঝতে পারবে তাদের দাদি অসুস্থ। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই মাথায় গাঁটটা পড়ল। গাঁটটা মেরেছে ইসরাত। মাথায় হাত চেপে নুসরাত ইসরাতের দিকে বিরক্ত নিয়ে তাকায়। নাক ফুলিয়ে জিজ্ঞাসা করে, মালি কেন? নুসরাত নির্বিকার কণ্ঠে জানায়, কথা বলে স্টাইল বদলা। এরকম কথা বললে মানুষের খারাপ লাগবে। আর ওর চাচা হলে তুর্কি। তোর কি কিছু লাগে না? ইসরাতের প্রশ্ন শুনতেই দুপ করে বুকের ভেতর আগুন জ্বলে ওঠে নুসরাতের। তাচ্ছিল্য করে হেসে হেসে ব্যগ্র কণ্ঠে উত্তর দেয়, না আমার কিছু লাগে না। ইসরাত ইরহামের দিকে তাকায়। নুসরাতের কথায় ধ্যান না দিয়ে জিজ্ঞেস করল, দাদির শরীর এখন কেমন? ইরহাম মুখ হাসি হাসি করে বলে, জি ভালো আপু,
নুসরাত দাঁতে দাঁত চেপে কটমট করে বলে, তোর এই ঠোঁটের নিচের মেলানো দাঁতগুলো ভেঙে দিই। বিচ্ছিরি লাগছে তোর এই মেলানি। তারপর লেগে গেল দুজনের ঝগড়া। কার দাঁত কেমন, কার নাক কেমন, উল্টো নাকি তেরা, দাঁত বেঁকা, লম্বা নাকি বড় বড়, ঠোঁট কেমন। কেউ কারো কথা মাটিতে ফেলতে দেয় না। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। নুসরাত নিজের জায়গায় আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। দুই হাত সামনের দিকে তুলে তেড়ে গেল ইরহামের চুল ধরার জন্য। ইরহাম জানা থেকে 5 হাত দূরত্বে সরে গিয়ে দাঁড়ায়। ওখান থেকে দাঁড়িয়ে জিহ্বা বের করে নুসরাতকে ভেঙায়। তারপর ভেংচি কেটে হেলে দুলে চলে গেল রুম থেকে বের হয়ে। রেস্টুরেন্টের মাঝ বরাবর একটি সিট বুক করে বসে আছে আবির। চোখে মুখে স্পষ্ট বিরক্তি ফুটে আছে তার। হাতের ঘড়ি চেক করে দেখে নিল সময়। কাঙ্ক্ষিত ব্যক্তিটির আসার কথা ছিল 4টার সময়। এখন বাজে 4টা 30 মিনিট। তার এখনো কোনো পাত্তা নেই। বিরক্তির চরম শিখরে পৌঁছে গিয়ে তাকে আরও 15 মিনিটের মতো অপেক্ষা করিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটি আসলো। কাঙ্ক্ষিত ব্যক্তিটির উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। দেখে বোঝার উপায় নেই যে এ ছেলে নাকি মেয়ে। মাথায় ক্যাপ, মুখে কালো ওয়ান টাইম মাস্ক, চুলগুলো কি করে রেখেছে আল্লাহই ভালো জানে। দ্রুত পদক্ষেপ ফেলে সামনে আগায় মেয়েটা, চোখ বোলায় চারিদিকে। যখন আরিফ অকিকুটরের মধ্যে আবদ্ধ হয় তখন বড় বড় পা ফেলে এগিয়ে যায় মেয়েটা আবিরের টেবিলের দিকে। মেয়েটার হাঁটার স্টাইল দেখেও আবির বিরক্ত হয়। নাক কুচকে ছায়া বিশিষ্ট কিছু শব্দ ব্যয় করে, যা দূর থেকে হেঁটে আসে মেয়েটা। ছেলেটার অভিব্যক্তি দেখে বুঝে যায় কি বলেছে। তার একটা দারুণ ক্ষমতা আছে। মানুষের ঠোঁট নাড়ানো দেখলেই তার মুখের কথা পড়ে ফেলতে পারে। মেয়েটা হাসে, পায়ের গতি বাড়িয়ে এগিয়ে যায় টেবিলের সামনে। কোনো প্রকার হাই হ্যালো না করে শব্দ তুলে একটা চেয়ার টেনে বসে পড়ে। ক্যাপটা মাথা থেকে খুলে না, ওভাবেই থাকে। শুধু ওয়ান টাইম মাস্কটা খুলে নেয়। টেবিলের উপর অবহেলা নিয়ে ফেলে দেয় মাস্ক। নিজের কাঁধের ব্যাগ পাশের চেয়ারে নামিয়ে রেখে পানির পট বের করে ডক ডক করে পানি পান করা শেষে পানির পট আবার ঢুকিয়ে রাখে ব্যাগে। এরপর তাকায় সামনে বসা আবিরের দিকে, যে নাক তুলে বিরক্তি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। কি বলার জন্য ডেকেছ আমায়? নুসরাত শীতল কণ্ঠে কথাটা বলল। আবির নুসরাতের মুখের দিকে তাকাতেই এতক্ষণের গরম হওয়া মেজাজ শীতল হয়ে আসে। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কিছু খাবে? নুসরাত না ভঙ্গিতে মাথা নাড়ায়। প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে আবিরের দিকে। কিছুটা স্ল্যাশ মিশিয়ে কটাক্ষের সহিত বলে, এত জরুরি ভঙ্গিতে ডাকলে কি বলার জন্য? এখন না বলে বসে রয়েছে কেন? বলো কি বলবে? আবির কিছু বলতে নিবে, নুসরাত হাত তুলে কথা থামিয়ে দেয়। শীতল শান্ত দৃষ্টি অবিচল স্থির রাখে সামনে বসা পুরুষটার দিকে। আরও একবার ট্যাস মেরে মেরে টেনে টেনে বলে, তোমার অফিস কলিগ তোমাকে ডেকে নিবে না আমার সাথে? আরে আরে মাস্ক পরো আগে, না হলে তো তোমার চাকরি চলে যাবে। নুসরাতের কণ্ঠে স্পষ্ট কটাক্ষ। আবির বুঝল নুসরাত খুব সূক্ষ্মভাবে তাকে অপমান করছে। আবির নুসরাতের দিকে তাকাতেই দেখল মেয়েটা তার দিকে তাকিয়ে নেই। সে মনোযোগ সহকারে নিজের হাতের নখ দেখছে। মনে হচ্ছে এখন নখ দেখা ছাড়া তার আর কোনো কাজ নেই। নুসরাত নখের দিকে তাকিয়ে থেকে আবিরকে জিজ্ঞেস করে, কি বলবে বলো? এভাবে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকবে না। ছাগলের মতো লাগে তোমাকে। আবিরের শীতল হয়ে আসে মেজাজ আবার গরম হয়ে যায় নুসরাতের খোঁচা মেরে মেরে বলা কথায়। ভেতর থেকে নাড়াতে কিছু অহংকারমূলক প্রশ্ন। নিজ মনে ভাবে, এই মেয়ের এত ভাব কিসের? একত থাকে বস্তিতে, তার উপর পরে আবার হকার্স মার্কেটের কাপড়, জুতো পরেও স্লিপার। যা রিলেশনে যাওয়ার পর থেকে দেখছে পরে। এই কেন এত ভাব নেই? আসে কোথা থেকে এত ভাব আর অ্যাটিটিউড এর? মনের ভেতর ফুটে ওঠা
চাপাকপ এবার তিত্তির করে বাহিরে বের হয়ে আসে। দাঁতে দাঁত চেপে স্ল্যাশ মিশিয়ে জিজ্ঞেস করে, তোমার এত অ্যাটিটিউড মেনে নেওয়া যায় না নুসরাত? কারণ তুমি থাকো তো একেই তো বস্তিতে, তার উপর পরো আবার লোকাল বাজারের কাপড়। আমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই জানো তুমি? আর তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত লো, এটা একবার ভেবে দেখেছ? তুমি আবার স্বপ্ন দেখো আমাকে বিয়ে করার। বস্তির মেয়ের এত ভাব কিসের আমি বুঝে পাই না। নুসরাত আবিরের কথা না শোনার মতো করে হাতের নখ দেখতে লাগলো। নখের দিকে তাকিয়েই উত্তর করলো, আমার কোনো ইচ্ছে নেই তোমার ফ্যামিলি স্ট্যাটাস কত হাই লেভেলের তা জানার। নুসরাতের কাছ থেকে কোনো পাত্তা না পেয়ে আবির অজগর সাপের মতো ফুলে ওঠে। নুসরাতের হাত চেপে ধরতেই যাবে, নুসরাত নিজের হাত সরিয়ে নেয়, মাথা দুই পাশে নাড়িয়ে সাবধান করে বলে, উহু, একদম না। আমি তোমাকে এই অধিকার দেইনি আমার শরীর স্পর্শ করার। আবির নিজের হাত গুটিয়ে নিল, কিন্তু চাপা ক্লেশে শরীর মন দুটোই পিষ্ট হলো। দাঁত কটমট করে নুসরাতের দিকে তাকিয়ে বলল, জানো তোমাকে দেখলে কেউই বলবে না তোমার বয়স 19। এই বয়সে যে হাল করেছ, যে কেউই তোমাকে দেখলে বলবে 50 বছরের বুড়ি। নুসরাত হা হি করে হেসে উঠল, কথাগুলো মাছিতে আনোর ভঙ্গিতে বাতাসে উড়িয়ে দিয়ে আবিরকে শুধরে দিয়ে বলল, তাহলে তো কম লাগে আমাকে দেখতে। আমার বয়সের সাথে আরো +5 অ্যাড করো, তাহলে যে বয়স আসবে ওটা আমার বয়স। এত কম বয়সী আমাকে দেখা যায় তা তো আমি জানতাম না। নিজের বয়স থেকে আরো 5 বছর কম লাগে, যুবতী দেখা যায় আমাকে। কিভাবে? ওয়াই? আবির আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, কোনো বাক্যবাহী ছাড়া কথা তুলল, আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে না। তারা ঘরের জন্য বউ চাই, যে তাদের খেয়াল রাখবে, তাদের সাথে সংসার করবে। তোমার মতো ঢিঙ্গি মেয়ে চায় না তারা, যে সারাদিন বাইরে ঘুরে বেড়াবে ছেলেদের মতো করে। তাই তোমার সাথে আমার সম্পর্কের ইতি এখানেই ঘটাতে আসলাম। আমার বাবা মা আমার জন্য মেয়ে চয়েস করে নিয়েছে। মেয়েটি যেমন ভদ্র তেমনই সুন্দর, তার ব্যবহার দেখলে যে কেউই বলবে মারহাবা। আর বাড়ির সকল কাজ সে একা হাতে সামলাতে পারে। মেয়েটা সর্বগুণে সম্পূর্ণ। তার দিক থেকে তো তুমি একজন অকর্মার ডেকি, যে সারাদিন হাতে একটা মোবাইল নিয়ে গলির মোড়ে দাঁড়িয়ে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলে। কাজ কি পারো তুমি যে তোমাকে আমি বিয়ে করব? এই স্বপ্ন তুমি দেখো? নুসরাত দুই হাত আড়াআড়িভাবে বুকে বাঁধল, চোখে মুখে নেই কোনো দুঃখ, যেন একে পেছন ছাড়াতে পেরেই সে খুব খুশি। নিজের পেটে কিল মেরে খুশি আটকে রেখে জিজ্ঞেস করলো, বাড়ির জন্য বউ আনছো না কাজের বুয়া নিয়ে আসছো, কোনটা? আবির মৃদু গলায় চিৎকার করে বলে, হোয়াট? নুসরাত অবিচল কণ্ঠে ভয়ত্বহীনভাবে জিজ্ঞেস করে, কাজের বুয়া আনছো নাকি বাড়ির বউ আনছো? আচ্ছা এটা বলো, তোমার বইয়ের বয়স কত? 16 নাকি 17 নাকি 15? নুসরাত নিজে প্রশ্ন করে নিজেই আবার প্রশ্নের উত্তর দেয়। তর্জনী আঙ্গুল গালে ঠেকিয়ে বাবার মতো করে বসে রয়। আবির চোখ মুখ কঠিন করে উত্তর দেয়, 16। নুসরাত হা হা করে পুরো রেস্টুরেন্ট কাঁপিয়ে হেসে ওঠে এবার। আবিরকে তার কাছে জোগাড় মনে হচ্ছে। দাঁত কেলিয়ে হেসে বলে, কোল ব্রো কোল। উত্তেজিত হচ্ছ কেন? বুঝতে পারছি এসএসসি ক্যান্ডিডেট কোনো মেয়ে বিয়ে করছ, তাই না? একদম কুচি খুকি। আবির একটা কথা কি জানো, ওই কুচি খুকি তুমি যদি বলো হাঁটো, ওই খুকি হাঁটবে। বসো বললে বসবে, শুয়ে পড়ো বললে শুয়ে পড়বে, এখান থেকে নড়বে না বললে নড়বে না। আবার আমার সামনে হাগো বললে হাঁকবে। মেয়েটা প্রথমে একটু লজ্জা পাবে, তারপর রাঙা মুখ নিয়ে স্বামীর কথা শুনে ওখানেই বসে হেগে স্বামীর কথা রাখবে। নুসরাত কথা বলতে বলতে হাসলো। আবিরের মুখ ততক্ষণে রাগে লাল বর্ণ ধারণ করেছে। নুসরাত তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না,
ডুব গিলে শুকনো কলা ভিজিয়ে নিয়ে বলতে লাগলো, তরতাজা মাল নিয়ে আসছো তাই না? এই বাচ্চা মেয়েটার জীবনটা অকালে চলে যাবে। আহা, বড় কষ্ট পাইলাম মেয়েটার জন্য। আমার পক্ষ থেকে এক বুক ভরা সমবেদনা দিও তোমার হবু বুয়াকে, হবু বউকে। মেয়েটাকে শাড়ি পরিয়ে এনে তোমার বাপ মা পুতুল বানিয়ে রাখবে, বেচারি। নুসরাত ঠোঁট উল্টে মুখ দুঃখী বানিয়ে ফেলল। তারপর হাতের কাছে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে থুতু করে থুতু ফেলল। আবির বসে থেকে উঠে দাঁড়ালো। নুসরাতের সামনে এক আঙ্গুল তুলে নুসরাতকে শাসাতে নিবে। নুসরাত বসে থেকেই থাবে মেরে আবিরের আঙ্গুল নিজের হাতে তালুর মধ্যে চেপে মোচড় মারল। তারপর দুই পাশে ঠোঁট চেপে হেসে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, একদম আমার দিকে আঙ্গুল তোলার চেষ্টা করবে না, আঙ্গুল ভেঙে গলার লকেট বানিয়ে পরিয়ে দিব। নুসরাতের কথা শেষ হতেই আবির নুসরাতকে তিরস্কার করে বলে ওঠে, তুমি যে ছোট লোক তার প্রমাণ এই। কথা বলার ভাষা এমন কেন তোমার? একটা হাই কোয়ালিটির রেস্টুরেন্টে বসে তুমি কি ভাষা ইউজ করছো? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কোন দুঃখে তোমার মতো বস্তি থেকে উঠে আসা একটা মেয়ের পেছন নিয়েছিলাম আমি আবির, আল্লাহ ভালো জানে। নুসরাত হাত দিয়ে চুটকি বাজায়। নিজের দিকে আবিরের দৃষ্টি নিয়ে বলে, ও হ্যালো মিস্টার, এদিকে। আবির নুসরাতের দিকে অনীহা নিয়ে তাকাতেই কাজ সমান মেয়েটি হাত ঘুরিয়ে এনে টাস টাস করে দুটো থাপ্পড় মারে। থাপ্পড়ে সুচালো শব্দে রেস্টুরেন্টে বসা লোকেরা ফিরে ফিরে তাকালো তার দিকে। অনেকে নিজেদের মোবাইল পকেট থেকে বের করে ভিডিও করা শুরু করলো। নুসরাত উল্টো দিকে ঘুরে দাঁড়ানোতে ক্যামেরায় শুধু তার পেছনের অংশ দেখা গেল। আবিরকে এক আঙ্গুল তুলে শাসিয়ে বলল, তুই কে আমাকে বলছিস বস্তি থেকে উঠে এসেছি? তুই তো নিজেই লো কোয়ালিটির একটা হাই স্কুলে পড়া কচি মেয়েকে বিয়ে করেছিস, তা আবার গর্বে বুক ফুলিয়ে এসে আমাকে বলছিস তোদের মতো পুরুষদের ধিক্কার, যারা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পড়াশোনার বয়সে বিয়ে করিস। আর ওইসব পুরুষদেরও ধিক্কার যারা নিজেদের মেয়ের পড়ার বয়সে তোদের মতো বুড়ো নিজ মানসিকতার ছেলেদের সাথে বিয়ে দিয়ে দেয়। শালা কুত্তা, থু তোকে, তোর ওই বইয়ের বাপকেও থু। আবির কিছু বুঝে ওঠার আগেই আরও একটা দাঁত নাড়ানো থাপ্পড় পড়ল তার গালে। চিনচিনে ব্যথায় পুরো গাল অসাড় হয়ে গেল আবিরের। গালে হাত চেপে কিছু বলতে নিবে, নুসরাত পাত্তা দিল না। অবহেলা নিয়ে ফেলা মাস্ক থাবা মেরে হাতে তুলে নেয়। চেয়ারের উপর রাখা ব্যাগ কাঁধে তুলে নেয়। মাস্ক মুখে পরে নিয়ে দ্রুত পায়ে পেছন ঘুরে। এই লম্পটের মুখ দেখার আর কোনো ইচ্ছে নেই তার। রেস্টুরেন্টে থাকা মানুষগুলো এতক্ষণ জমাট বেঁধে ফেলেছে তাদের টেবিলের আশেপাশে। জমা হওয়া সবাইকে এক প্রকার অনীহা নিয়ে পাশ কাটিয়ে বের হয়ে যায় নুসরাত রেস্টুরেন্টের বাইরে। আবির হতবিম্বল চেহারা নিয়ে তাকিয়ে আছে নুসরাতের যাওয়ার দিকে। তার ডান হাত এখনো গাল চেপে ধরে রেখেছে। মেয়েদের এত শক্তি থাকে, আজ এ থাপ্পড় না খেলে সে জানতেই পারতো না এটা মেয়ের হাত নাকি কোনো ইস্পাত রড। অন্তঃকরণে বয়ে চলা প্রশ্নের বাহার অন্তঃকরণেই রয়ে গেল। আবির গালে হাত দিয়ে জিম মেরে দাঁড়িয়ে রইল এক জায়গায় অনেকক্ষণ। ততক্ষণে ভিডিওটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বিভিন্ন সোশ্যাল সাইটে ঝড় তুলেছে। সবাই মেয়েটার সাহসিকতা দেখে অবাক হচ্ছে, সাথে প্রশংসাও করছে।